তোমাদের কি পড়াচ্ছিলাম সেটা বলো। আচ্ছা, গতির অধ্যায়ে গতির সমীকরণগুলো নিয়ে কথা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আজকে দেখো কয় নাম্বার লেকচার জন্য? গতিবিদ্যা লেকচার 3 না? দেখো এই গতিবিদ্যার এই অধ্যায়তে কিছু জিনিস আছে এসএসসি লাইফের সঙ্গে রিলেটেড, মানে এসএসসি তোমরা যে ফিজিক্স পড়েছো ওইটার মতো, তবে ওই জায়গা থেকে আরো একটু ধরে নাও যে বিস্তারিত আলোচনা যখন ঢুকবা তখন সেটা ধরে নাও যে তোমার নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় পড়ার জন্য একটু হেল্পফুল হবে। এই অধ্যায়টা যদিও বাদ দিয়েছি, কিন্তু এই কারণে শুধুমাত্র নিউটনিয়ান বলবিদ্যা পড়ানোর কারণে আমি তোমাকে ভালো মতো এটা শেখানোর চেষ্টা করবো। যারা অলরেডি পার হয়ে যাচ্ছে এই অধ্যায় পার হয়ে গিয়েছে হচ্ছে একটা ব্যাচ, ওরা তো নিউটনিয়ান বলবিদ্যায়, আর আরেকটা ব্যাচ আছে ওরা এই অধ্যায়ের মাঝে আছে। এই অধ্যায়ের মাঝে বলতে সেই দিকে, এবং তোমরা ছিল একদম শুরুতে, আর এরপরে আরেকটা ব্যাচ আসবে, ওরা ঘুরবে, তখন তোরা হয়তো বলবে যে না আমরা আর পড়বে না, অনেক পরে এসছে, ও তো টাইম কভার করতে চাইবে। আচ্ছা, আমরা আজকে কিছু বেসিক জিনিস পড়ি, যেমন দূরত্ব ও সরণ। দূরত্বের ইংরেজি কি? ডিসটেন্স। সরণের ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এদের মধ্যে যদি পার্থক্যের কথা বলি তাহলে তুমি শুরুতে যে পার্থক্যটা বলবো সেটা হচ্ছে দূরত্ব স্কেলার, দূরত্ব হচ্ছে স্কেলার আর সরণ হচ্ছে ভেক্টর। তাহলে একটা স্কেলার কোয়ান্টিটি আর আরেকটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। দেখো এই স্কেলার এবং ভেক্টরের কথা যে বললাম, এইখানে এদের দ্বারা ভেক্টর অধ্যায় পড়ানোর সময় বেশ উদাহরণগুলো দিয়েছিলাম। ধরে নাও যে একজন ব্যক্তি ও একটা বিন্দু এখান থেকে এ বিন্দুতে গেল, এ বিন্দুতে যাওয়ার পরে সে যদি আবার এখানে কিছুক্ষণ থেমে অথবা একই দিকে ধরে নাও একই সময়ে এখানে গিয়ে বি বিন্দুতে গেল, তাহলে তার যদি সরণের কথা বলে তাহলে সরণ কতটুকু হবে? সরণ কতটুকু হবে? হ্যাঁ, আচ্ছা, ওএ প্লাস এবি এই পরিমাণ হবে সরণ, তাই না? আচ্ছা, তুমি যদি বলো যে দূরত্ব, তার অতিক্রান্ত দূরত্ব কত স্যার? দূরত্ব যদি বলো তাহলে দূরত্ব আসলে ওএ প্লাস এবি। যদি এরকম হয় যে একই দিকে না গিয়ে যদি এখানে কোনো কোণ করে এই পরবর্তী ধাপের এই অংশটুকু কোণ করে যদি রওনা দিত, তাহলে সরণ আর দূরত্ব কিন্তু এক হতো না। যেমন ধরে নাও যে ওই ব্যক্তি ও থেকে পরের বারে এরকম এ বিন্দু পর্যন্ত আসলো, তারপরে যে কোনো একটা কোণ করে ধরে না এরকম বি বিন্দুতে গেল, অরিজিন পয়েন্ট থেকে এতে আসলো, তারপরে এদিকে বিতে গেল। তাহলে এই অবস্থায় কিন্তু যদি তুমি বলো অতিক্রান্ত দূরত্ব যদি বলো তাহলে দূরত্ব কিন্তু আগের মতো ওএ প্লাস এবি, কিন্তু সরণের কথা যদি বলো তাহলে এই প্রথম ভেক্টরের বা যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল ওইখান থেকে এই মুহূর্তে যে বিন্দুতে আছে সেই বিন্দু সরাসরি দূরত্ব, তাই না? এটা দেখো যে অবশ্যই আমরা জানি যে এই দুই দূরত্বের যোগফলের তুলনায় এই সরাসরি দূরত্বটা কিন্তু ছোট হবে, ছোট হবে না? একটা ত্রিভুজ যদি চিন্তা করো তাহলে ত্রিভুজের দুই বাহুর যোগফল অবভিয়াসলি তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? বড় হবে। তাহলে এই জায়গাতে তুমি যদি বলো তাহলে সরণ লেস দেন দূরত্ব, এই জায়গাতে যেটা ছিল এই অবস্থায় সরণ আর দূরত্ব কি ছিল? সমান ছিল। এখন এইখানে তুমি চাইলে ভেক্টর চিহ্ন দিতে পারো, না চাইলে না দিতে পারো। তুমি বলতে পারো যে মানগুলো যোগ করেছি, কি যোগ করেছো? মানগুলো এভাবে দাও, কোনো অসুবিধা নেই। আর একটা বিষয় বলে রাখি যে সরণ এবং দূরত্বের মধ্যে এই যে স্কেলার এবং ভেক্টর
দিক এবং অদিক এটা পার্থক্য, তাহলে তাদের অবশ্যই সংজ্ঞার মধ্যে বা তাদের বিষয়ে জ্ঞানে পার্থক্য আছে। যেমন তোমার যদি বলা হয় যে দিস ইজ পয়েন্ট এ, এইখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে আরেকটা পয়েন্ট আছে বি, তাহলে যখন দূরত্ব বলবে তখন দেখো যে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব মাপলে যতটুকু হবে, তুমি যদি বলো যে বি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব মাপছো তাহলে কতটুকু হবে? তাহলে দূরত্ব এ বি আর বি এ একই কথা। এক কথায় দুটো বিন্দুর মধ্যে অবস্থানের যে ডিফারেন্স, দুটো বিন্দুর মধ্যে হ্যাঁ অবস্থান, এই বিন্দুর অবস্থান থেকে এই বিন্দুর অবস্থান, তুমি যদি এদিক থেকে স্কেল ধরে মাপো তাহলে যতটুকু পাবা, এদিক থেকে যদি মাপো তাহলে কি ততটুকুই পাবা। এইটা হলো দূরত্ব। এখন সরণ কতটুকু পার্থক্য এইটার সঙ্গে, দূরত্বের সঙ্গে? ওই দূরত্ব আর সরণ পরিমাণগত ভাবে এক, তাহলে মানের দিক থেকে কি একই। এই জায়গার ক্ষেত্রে যদি বলি তাহলে সরণ যেহেতু দিক রাশি, যখন এ থেকে বি এর দিকে বলবে, এ থেকে বি এর দিকে, তখন এই ভেক্টরটারে তুমি যদি লিখো যে এ বি ভেক্টর, তাহলে তার ওই মানটা কিন্তু এ বি এর সমান। মানটা কতটুকু? মান কিন্তু ওই এ বি এর সমান, যে এ বি এখানে মেপেছিলাম দূরত্ব, ওই মানটা হবে এ বি এর সমান। কিন্তু তার দিকটা কোন দিকে? এ থেকে বি এর দিকে, হয়তো এক অক্ষের ধনাত্মক দিকে, এক অক্ষের। এখন যে চিত্র দেখতে পাচ্ছি, আবার তুমি যদি বলো যে এবার উল্টো ডিরেকশন থেকে মাপবো, যেমন ওইটা আগের বারে এ বি আর বি এ দুটোকে সমান লিখতে পেরেছিলেন, কিন্তু এবারে কিন্তু আর এ বি সমান সমান বি এ লিখতে পারবা? তাহলে মাইনাস হয়ে যাবে। জাস্ট এই যে দিকের পার্থক্য। তারপরে যখন আমি পরবর্তী বারে যদি এরকম করি যে এই দিকে লিখি, তাহলে সরণটা তখন সরণটা হবে বি, এবং তখন এ বি এবং বি এ ভেক্টর আকারে লিখলে তারা সমান নয়, ভেক্টর আকারে লিখলে তারা সমান নয়। অবভিয়াসলি এখানে একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। কিন্তু মানের কথা যদি বলো, মানটুকু কিন্তু ঠিক আছে। তাহলে একটা নির্দিষ্ট যদি তুমি বলো যে একটা নির্দিষ্ট সরণের ক্ষেত্রে যদি বলো, তাহলে পরে আসলে ওই সরণের মধ্যে দিকটা বাদ দিলে যেটুকু থাকে সেটাই হচ্ছে দূরত্ব। সরণের মধ্যে দিকটা বাদ দিয়ে দিলে যে মানটুকু থাকে সেটাই হলো দূরত্ব। ওকে, তো এই যে দূরত্ব এবং সরণ আমরা বুঝলাম। এখন কথা হলো যে এই দূরত্ব এবং সরণের সঙ্গে রিলেটেড আমাদের যখন বেগ এবং দ্রুতি পড়া লাগে তখন কিন্তু এই জিনিসটা আসে। যেমন কোন একটা বস্তু, কোন একজন ব্যক্তি একটা নির্দিষ্ট সময়, ধরো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো, ধরো এ থেকে বি পর্যন্ত গেল, সে ডেল্টা টি সেকেন্ড টাইমে, কত সেকেন্ড? ডেল্টা টি সেকেন্ড টাইমে। তাহলে তার এবার যদি তুমি বলো দ্রুতি যখন মাপবা, তখন দ্রুতি সমান সমান হবে মোট হচ্ছে দূরত্বের ডিফারেন্স ভাগ হলো মোট সময় ডিফারেন্স। তা আমরা পড়বো আসলে দ্রুতি এবং বেগ। তাহলে আমরা একটু দ্রুতি এবং বেগটা পড়ি। টপিকের নাম লিখে নাও, দ্রুতি এবং দ্রুতি, বা ইংরেজিতে বললে স্পিড। আর বেগের ইংরেজি কি জানো? ভেলোসিটি। তাহলে বেগ পরিমাপের যন্ত্রের নাম কি? ভেলোসিটি মিটার, স্পিডোমিটার। তো স্পিডোমিটার মানে হচ্ছে ওটা দিয়ে ভেলোসিটিও মাপা হবে নাকি? দেখো এগুলোর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য তোমরা পড়ে এসছো। এইটা তুমি প্রথম যখন বলা হবে তখন তুমি এটা বলবা কি জানো? স্কেলার। এইটা যদি বলো তাহলে বলবা এটা ভেক্টর। এটাই মানে মেইনলি এটাই ডিফারেন্স। হ্যাঁ, আর বাকি সব একই রকম, বাকি সব মোটামুটি একই। যেমন তুমি যদি বলো এটার একক কত? মিটার পার সেকেন্ড। দেন এটার একক মিটার পার সেকেন্ড। শুধু কথা হলো যে এটা মিটার পার সেকেন্ড,
আর এটা তোমার মিটার পার সেকেন্ড, তারপরে ইস্ট ওয়েস্ট এরকম কোন একটা কিছু আসবে, ইস্ট ওয়েস্ট, তাহলে একটা কি থাকতে হবে, দিক। যদি অ্যাজ ইউজুয়ালি আমরা কিন্তু এই দিক ব্যবহার করি না, লিখে না কিন্তু কেউ যে বেগ এত মিটার পার সেকেন্ড পশ্চিম দিকে, এত মিটার পার সেকেন্ড দক্ষিণ দিকে, এরকম খুব কমই লিখে। যদি একাধিক ভেক্টরের গল্প আসে তাহলে মোটামুটি লিখতে হয়। এর মাত্রা সমীকরণ যদি বলো তাহলে দেখো এই মিটার পার সেকেন্ড, তাই না? কিসের একক জানো? মিটার, দৈর্ঘ্যের, তাহলে দৈর্ঘ্যের মানে এল। আর এটা কিসের? সময়, টাইম, তাহলে এটা মাত্রা সমীকরণ। অবভিয়াসলি এখানেও তাই হবে, এম সরি এল, এল এর উপর 1 পাওয়ার আর টি এর উপর -1 পাওয়ার। ওকে, এটা 1 আর এটা খারাপ লাগছে? ওটা কি দোষ করলো? কোনো দোষ করেনি, আমরা দেখলাম যে এভাবে লেখা যেতে পারে এম এল আর টি, এম আর এম এল টি, এই তিনটা মৌলিক রাশি দিয়ে তো লিখে বইগুলোতে ধরো পাওয়ার গুলো এভাবে লিখে। তো কখনো যদি এরকম হয় ধরো কোনো রাশির মাত্রা নাই, কোনো রাশির মাত্রা নাই, তাহলে পরে ওই রাশির মাত্রারে তুমি যদি বলো, তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে যদি দেখতে যাও তাহলে দেখাতে যাও এম এর উপর পাওয়ার 0, এল এর উপর পাওয়ার 0, টি এর উপর পাওয়ার 0। বুঝছো? এইটা হলো মাত্রা। তো এটা আমার লেখার দরকার পড়ে না, ওই জন্য বললাম যে এল এর 1 পাওয়ার, টি এর -1 পাওয়ার। এইখান থেকে দেখো এই ডিফারেন্স গুলো নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নাই, এইটা তোমরা আমরা আরো আগেই কভার করে এসেছি। এগুলো নির্ণয় করার সময় যেমন বেগ বা দ্রুতি, যে কোনো একটার কথা বলো যে আমরা একটাকে শিখবো, যেমন বেগকে যদি শিখি তাহলে সমীকরণটা কিরকম টাইপের হবে। বেগের আগে তাহলে আমরা সংজ্ঞায় আসি। সংজ্ঞা বলো, কে একজন সুন্দর করে সংজ্ঞা দাও তো বেগের, বলো কি বলবা? বলো বলো। সময় সাপেক্ষে নির্দিষ্ট দিকে, হ্যাঁ, তাহলে সময়ের সাপেক্ষে নাকি? আরো তাহলে সহজ করে বলো। সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হারকে বেগ বলে। আচ্ছা, অবস্থানের পরিবর্তনের হার যদি হয় তাহলে হার বললে আর সময়ের সাথে বলা দরকার নাই, বুঝছো? কারণ হার বলতে তুমি অলরেডি সময় দ্বারা ভাগ দিলেই হার হবে, হ্যাঁ? তাহলে তো সময়ের সঙ্গে পরিবর্তন মাপলে কেবল হারটা পাও গেল। আর নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন যদি বলো তাহলে এটা স্কেলার হয়ে গেল, তাহলে সরণের পরিবর্তন বলতে হবে, বুঝতে পেরেছো? আর যদি নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন বলো তাহলে অবশ্য ঠিক আছে, ভেক্টর হয়ে গেছে। আমরা খুবই সহজ ভাবে যদি বলি কোন বস্তুর সরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। এটা যদি ভেলোসিটি হয় তাহলে একে মেইনলি ভি দ্বারা প্রকাশ করা হয়, একে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয়। বলো এই যে ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এর একটা সমীকরণ থাকবে, সেই সমীকরণ ভি সমান হচ্ছে, যদি সরণকে এস দ্বারা লিখো, সরণকে এস দ্বারা লিখো তাহলে এস ভাগ টি। এর একক মাত্রা সমীকরণ ব্যাপারে এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। এইখানে আরো একটা ভাবে সংজ্ঞা দেওয়া যেতে পারে, আমরা এগুলো একটু ক্লিন করি, এগুলো দরকার পড়বে না। আরো একটা ভাবে সংজ্ঞা দেওয়া যেতে পারে, দেখো ওই যে সমীকরণটা দেখতে পাচ্ছি ভি সমান এস ভাগ টি, এইখান থেকে ভি সমান এস আপন টি, পি সমান যদি 1 সেকেন্ড ধরি দেন ভি সমান সমান কত হবে? তাহলে কোন একটা বস্তু 1 সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, যে পরিমাণ সরণ হয় তার,
সেটাই তার বেগের সমান। বেগ, সেটাই তার বেগ। বুঝতে পেরেছ? এবার বলো 3 সেকেন্ডে একটা বস্তুর সরণ হয়েছে ধরো 12 মিটার। 3 সেকেন্ডে সরণ হয়েছে 12 মিটার, তাহলে তার বেগ কত? তাহলে 1 সেকেন্ডে যে সরণটা ঘটেছে সেটা বের করবো। তাহলে 1 সেকেন্ডে কত? 3 সেকেন্ডে 12 হলে 1 সেকেন্ডে 4, তাহলে তার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। বিষয়টা বুঝতে পেরেছো তো? সহজ, কিন্তু এই লাইনটা বলার একটা কারণ আছে। এটা তোমার কিছু জিনিস ভাবতে শেখাবে। এবং কিছু অঙ্ক আছে নিউটনিয়ান বলবিদ্যা, কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায়তে এবং আদর্শ গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ে। ওই জায়গাতে দেখবা যে দূরত্ব নাই, বেগ দিয়ে অঙ্ক করতে দিয়েছে, কিন্তু দূরত্ব ইউজ করতে হবে। তখন ওইখানে 1 সেকেন্ডের দূরত্বটা কি হয়ে যাবে? বেগ। 1 সেকেন্ডের দূরত্বটাই হয়ে যাবে বেগ। তখন ওই বেগের মান আর দূরত্বের মানটা কি? সমান। ওকে, তাহলে একক সময়ের জন্য যে সরণ সেটাই হচ্ছে বেগ। আর এই পদ্ধতিতে সংজ্ঞাটা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে, যেমন আপেক্ষিক রোধ বলো বা এই জায়গার যে অংশগুলো আছে বা আরো অনেক জায়গা রয়েছে যেখানে যখন দুটো রাশির বা এভাবে অনুপাত জাতের কোনো জিনিস থাকবে, তখন নিচেরটাকে যদি একক পরিমাণ ধরে নাও, তাহলে পারে এই বাম পাশের এই রাশি আর ডান পাশের এই রাশিটা কি হবে? সমান হবে। তখন তুমি এটা সংজ্ঞা দিতে পারবা, তুলনা করতে পারবা। বুঝতে পেরেছো? তাহলে একক সময়ে কোনো বস্তুর যে সরণের মান, কোনো বস্তুর যে অবস্থানের পরিবর্তন, সেটা হচ্ছে বেগ বা দ্রুতি। এ জাতীয় সংজ্ঞা দিতে পারে। এইখান থেকে দেখো, এটা না সংজ্ঞা দেওয়ার সময় দিলে সমীকরণটা দেখো যে ভি সমান লেখা আছে এস টি। এই ঠিক আছে, ভি সমান এস ভাগ টি। অতএব এস সমান কত হবে? ভিটি। সমবেগে অতিক্রান্ত বস্তুর ক্ষেত্রে সরণের পরিমাণটা এরকম দেখেছিলাম, সমবেগে। কিন্তু যদি ত্বরণ সহ চলে, আচ্ছা ধরে নাও আগে একটা বস্তুর আদিতে একটা বেগ ছিল, তারপরে আবার তারে কিন্তু ধরে নাও নির্দিষ্ট সময় পরে তুমি দেখছো যে সে সমবেগে চলছে, এটা পরিমাপ করলাম। মানে আগে একটা ইউ বেগ ছিল, তারপরে ধরে নাও ত্বরণে চলমান এরকম একটা বস্তু বা ত্বরণ বৃদ্ধি, এগুলোর ক্ষেত্রে অনেক সমীকরণের যে পরিবর্তন, যেমন এ সমান ভিটি বা ভি সমান ইউ প্লাস এটি, সবগুলো মাথায় আছে তো? সবগুলো যদি মাথায় থাকে তাহলে পরে ওই জিনিসগুলো দিয়ে যে লেখচিত্র, এটা যখন আমি তোমাকে শেখাবো তখন তুমি খুব সহজে শিখতে পারবা। এখন যদি বলো যে এইটার একটা লেখচিত্র আঁকবো, বেগের লেখচিত্র, বেগের, তো বেগ বের করার জন্য লেখচিত্র দেখো, বেগ নির্ণয়ের জন্য লেখচিত্র, বেগ নির্ণয় করতে চাই। দেখো এই লেখচিত্রে যদি তুমি তুলনা করো যে এস সমান ভিটি, এইখানে একটা সুন্দর একটা সমীকরণের সঙ্গে তুলনা করো, y সমান mx। এই সমীকরণ কে কে দেখছে? দেখেছো? ম্যাথ পড়নি, ম্যাথ পড়ছো না এখনো, বা সরল রেখা শিখনি, এরকম কে আছো? আল্লাহ, এরকম আচ্ছা, এটা একটা বড় অংশ আছে। সরল রেখা আছে। সরল রেখা সমীকরণ না, শুধু সরল রেখা না, মূল বিন্দুগামী, একদম মূল বিন্দুগামী। ঠিক আছে তো নাকি? এটা হলো মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। একটা সরল রেখার সমীকরণ বলতে এইটা, এই সমীকরণে তুমি যদি বলো এক্স, এক্স কে তুমি যদি বলো যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট, এই অবস্থায় যদি এক্স এর মানটা তুমি দিয়ে রাখ, মানে বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করছো, তাহলে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন রাশি, আর ওয়াই হচ্ছে অধীন রাশি। এই অবস্থাতে তুমি যদি বলো যে ওয়াই এবং এক্স এর মান জানা আছে, এম এর মান খুঁজতে চাচ্ছ, ওয়াই এবং এক্স এর মান জানা আছে, এম এর মান খুঁজতে চাচ্ছ, তো তার আগে নিয়ে একটা লেখচিত্র আঁকলে এম এর মান তুমি খুব সহজে বের করতে পারবা। ওয়াই এবং এক্স এর মান যদি জানা থাকে, তার আগে একটা অক্ষের দিকে এক্স কে দিবা, একটা অক্ষের দিকে ওয়াই কে দিবা, যে বিন্দুগুলো বসাবা বিভিন্ন এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান। ঠিক ওই রকম বলি যে একটা নির্দিষ্ট গতিতে ধরো কোনো বস্তু চলছে,
তো বিভিন্ন সময়ে তার তাহলে কি হবে, যদি বেগ থাকে তাহলে পরে সময়ের সাথে সাথে বস্তুর কি সরণের পরিবর্তন হবে। তো এই সময় বাড়ছে তার সঙ্গে সঙ্গে সরণের পরিবর্তন হচ্ছে। তাহলে বিভিন্ন সময়ে যে সরণটা পরিমাপ করেছো এরাকে যদি বসাও তাহলে পরে তাদের অনুপাত থেকে তুমি কি পেয়ে যাবা, এই যে সরণ এবং সময়ের অনুপাত থেকে কি পেয়ে যাবা, বেগ পেয়ে যাবে। এই সরল রেখার এই সমীকরণে তুমি এক্স এবং ওয়াই বসানোর নিয়মটা দেখেছো। এক্স অক্ষের দিকে এক্স বসাও, ওয়াই অক্ষের দিকে কি বসাও, ওয়াই বসাও। এই ভুজ এবং কোটি এই বিষয়গুলো তোমরা ওইখানে খুব ভালো শিখে থাকার কথা। না শিখলে দেখো কোটের সঙ্গে তুলনা যদি করো তাহলে এইখানে দেখো এই এক্স অক্ষ ধরলাম, এটা এখানে দেখতে কম পাচ্ছ, এখানে দেখো যদি এরকম হয় এক্স দিস ইজ ওয়াই, এই দুটো অ্যাক্সিস ধরে নিলাম, এটা হচ্ছে 0 0 বিন্দু, মানে এক্স অক্ষের 0 ওয়াই অক্ষের 0। ওকে, এই জায়গাতে এবার এক্স অক্ষের দিকে তুমি সময় বসাবে, সময় টি, সময় টি এইভাবে লিখবা, সময় টি কোন এককে, সেকেন্ড এককে, এককটা ঘিরে দিবা। আর এদিকে হচ্ছে বেগ না সরণ, সরণ এস নাকি বলো, কোন এককে, মিটার এককে, এটা এদিকে দিয়েছে। হ্যাঁ, তো বিভিন্ন সময়ে ধরে নাও যে সরণের পরিবর্তন হয়েছে। এই যদি এটা একদম সমবেগের লেখচিত্র আঁকি, সমবেগে, তাহলে সমবেগের লেখচিত্রটা কি টাইপের হবে, মানে সময় 1 সেকেন্ড পরে তোমার যদি বেগটা পাও 5 মিটার পার সেকেন্ড, মানে 5 সরণটা যদি পেয়ে থাকো, সমবেগের গল্প বলি যে 1 সেকেন্ড পরে 5 মিটার সরণ পেয়েছো, তাহলে 2 সেকেন্ড পরে কয় মিটার পাবে, 10 মিটার, 10। তাহলে এটা সমবেগ। তাহলে সময়ের পার্থক্যের সঙ্গে সঙ্গে সরণের কি হতে হবে, সমান সমান করে পার্থক্য হতে হবে, তাহলে কি হবে, সমবেগ। দেখো আমি যদি এটা নিই যে এটা 5 সেকেন্ড, এটা ধরো 10 সেকেন্ড, এটা 15, এটা ধরো 20, এই টাইপের নিলাম। whereas এটা 5 মিটার, 10 মিটার, 15 মিটার, ধরো আর একটু বড় করে দেই, এটা হচ্ছে 20 মিটার। হ্যাঁ, 5, 10, 15 and 12। তাই 12 বল লাগানো, 20 হবে না, তোমরা হ্যাঁ বলছো না বলছো, একদম রমজান মাসের একটা প্রভাব পড়ছে মাথার মধ্যে, বুঝছো? আর বলছো সকাল থেকে, সকালে এখানে 2টা ব্যাচ করেছি, তারপরে কলেজে গিয়ে ধরো আবার আজকে তো পহেলা বৈশাখ, বৈশাখের প্রথম দিনে কিরকম হয় রোদ দেখতে পেয়েছো তোমরা? হ্যাঁ, এখন তো মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, এখন এই অবস্থা। হ্যাঁ, বাইরে তাহলে কাল বৈশাখ হতে পারে, তাই নাকি? কিন্তু আজকে রোদের কিন্তু মোটামুটি প্রখরতা বেশ ছিল কি? হ্যাঁ, পয়লা বৈশাখ মানে সূর্য বুঝতে পেরেছে তার তো একটা দায়িত্ব আছে পয়লা বৈশাখ, তাই না? বৈশাখ শুরু মানে বৈশাখ থেকেই তো গ্রীষ্মকাল শুরু নাকি? তাহলে গ্রীষ্মকালের আজকে প্রথম দিন, কিছুই বলছে না, মানে এতদিন যে, তাহলে এতদিন কি অনুভব করলাম, বৈশাখের আগে কি ছিল, তাহলে বসন্তকালে কি গরম দেখছ? হ্যাঁ, আমরা তো বসন্ত ঠিক ওইভাবে ফিল করার সুযোগ পাই না, কারা পায়? একদম ওই যে পঞ্চগড়, দিনাজপুর ওই অঞ্চলের লোকজনগুলো বসন্তটা একটু অনুভব করতে পারে, কারণ পাশে ধর না হিমালয় রয়েছে। হ্যাঁ, ওরা একটু ফিল করতে পারে, কিন্তু আমরা এটা এই সুযোগটা থেকে বঞ্চিত। এখানে দেখো এই লেখচিত্র তুমি যদি বলো তাহলে তুমি এই 5 সেকেন্ড পরে এই বস্তুর সরণ পেয়েছো 5 মিটার, তাহলে লেখচিত্রে যদি এই বিন্দুটা বসা তাহলে এখানে পাবা 10 সেকেন্ড পরে 10, এরকম পাবা না, 15 সেকেন্ড পরে 15, তাহলে এরকম ভাবে এটা পাবা কি মূল বিন্দুগামী একটা সরলরেখা পাবা, বুঝতে পেরেছো? মূল বিন্দুগামী সরলরেখা। এইখানে এবার ঢাল নির্ণয় করা লাগবে। ঢাল বলতে ট্যানজেন্ট, হ্যাঁ ট্যানজেন্ট, তাই না? আর আমি কিন্তু সবসময়ের জন্য স্টুডেন্টদের বলি ঢালু। হ্যাঁ, ঢাল মানে, কারণ আমি
কোনো একটা জিনিস শিখলে নিজের মনের মতো করে ভাবতে ভালো লাগে। শফিক ভাইকে দিয়ে ভেরিফাই করে নিয়েছি, বলেছে আমি ঢালু বললে অসুবিধা, বলছে যে একটু নি ভাই বলছে যে আমি অলরেডি শুনেছি যে তুমি স্টুডেন্টদের একটা ঢালু বলে শেখাও। ঠিক আছে, কিছু মনে করছি না, হবে ঢালুই হবে। তোমাদের বলি এটা হবে অ্যাকচুয়ালি ঢাল না বলে তুমি যদি বলো ঢালু তাহলে বুঝতে তোমার সুবিধা। আসলে জিনিসটা কি ঢালু, কিন্তু তোমাদের কেউ বোঝায় না যে এটা কি। তো দেখো আমরা আগে এই ম্যাথের কথা বাদ দিয়ে ফিজিক্সে আসি। হ্যাঁ, এইখানে তুমি বলো এম তাহলে কি ছিল, এখানে ঢাল ছিল। এই জায়গাতে বলো ঢালটাকে এই জায়গাতে, তাহলে ওই সূত্রের সঙ্গে তুমি যদি একদম একদম তুলনা করো তাহলে এটা হবে, এই জায়গাতে দেখো ওয়াই এর জায়গায় আছে এস, আর এম এর জায়গা আছে ভি, আর পি এর জায়গা আছে এক্স, তারপরে এটা হলো এস, এটা হচ্ছে ভি, আর এটা টি। তাহলে দেখো এক্স অক্ষের দিকে টি কে দিয়েছি, ওয়াই অক্ষের দিকে কাকে দিয়েছি, এস কে দিয়েছি, আর এম এর জায়গাটায় তাহলে কি থাকবে, ঢাল ভি। তো এইখানে দেখো যে ঢাল নির্ণয় করার সময় এই সূত্রে তুমি যদি খেয়াল করো, এই সরল রেখার সমীকরণে m সমান সমান ছিল y ভাগ তাহলে কত হয় x, y ভাগ x মানে হচ্ছে এই y অক্ষের যে কোনো একটা যদি মান বলো, যেমন এই 10 এর কথা বলো, 10 তাই না, এই দূরত্বটার কথা যদি বলো, এই মানটুকুর কথা, তাহলে তখন x অক্ষের মান কত, x অক্ষের মান কি এটা, এটা না, এটা y এর মান, এটা হাইট, x অক্ষের উপর লম্ব হচ্ছে y, ঠিক আছে, আর এটা হলো x এর মান। তাহলে বলো যখন x এর মান 10 তখন y এর মানও কত, 10। এই অবস্থায় তুমি যদি এবার ঢালের কথা বলো তাহলে মানে ঢাল কত, 1, ঢাল হলো 1। তাহলে এই যদি ঢাল যদি 1 হয় তাহলে এই জায়গাতে উৎপন্ন কোণের মানটা কত হবে, উৎপন্ন কোণ কত। তো ওই y বাই x এর সঙ্গে তুমি এবার চিন্তা করতে পারো যে তুমি যদি ট্যানজেন্ট দিয়ে সমাধান করতে জিনিসটা, তাহলে ট্যান থিটা সমান কি, লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি মানে y ভাগ x, y ভাগ x, তাহলে y আপন x, তাহলে ওই একই তো রেজাল্ট আসতো নাকি 1। এবার বলো ট্যান কত ডিগ্রির মান বলো, আমরা ট্যান এর সমাধান করছি, তাহলে ট্যান এর সমাধান করলে 1 সমান সমান আমি লিখতে পারবো ট্যান 45 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালুটা কত দাঁড়ালো, 45 ডিগ্রি। ওকে, এটা কিন্তু তুমি এই জায়গাতে পেয়েছো। তাহলে ওই রকম ভাবে তুমি যদি এখানে বেগের মানটার কথা বলো, তাহলে বেগের মানটা v সমান সমান কত, বেগের মান, হ্যাঁ s বাই t। বলো বেগ হিসাব করলে কত পাইতা, আরে বেগই তো বের করেছি, y বাই x ই করে, y বাই x ই তো বের করেছি নাকি। তাহলে এই বেগটা কত, 1 মিটার পার সেকেন্ড। এটা তোমরা খেয়াল করো, মনে করছো যে মনে হয় এটা ম্যাথ করছি, ম্যাথ না, এটা কি করছি, ফিজিক্স। তুমি একটু তাহলে দেখো যে এই y অক্ষ বরাবর যেটা ছিল সেটা হচ্ছে সরণ, আর x অক্ষ বরাবর যেটা ছিল সেটা হচ্ছে টাইম। তাহলে ওই হিসাবে যদি আমি লিখি, এইখানে দেখো যে এই অনুপাতটা v সমান s ভাগ t, তাই না, s সমান vt থেকে আমরা v সমান কি লিখতে পারি, তাহলে v সমান লিখবো s আপন t। তাহলে s এর মানটা তুমি যদি বলো যে যখন সরণ 10 যে লেখচিত্র দিয়েছে তখন সময় কত, 10 সেকেন্ড, দেন এই রেজাল্টটা তাহলে কত পাবা, 1 মিটার পার সেকেন্ড। এটাই হলো তাহলে বেগের মান, এটা হচ্ছে বেগের মান। লেখচিত্রে এবার যদি কখনো এরকম হয় যে মাত্র 2 সেকেন্ডে ধরো 10 মিটার চলে গেছে, তাহলে তুমি তখন বের করলে কি হবে বলো, এটা হচ্ছে 2 হবে সময়টা, আর সরণটা 10, তখন 5 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো, এভাবে চেঞ্জ হবে। তো এইখানে তোমার যদি কখনো লেখচিত্রে এই বেগ নির্ণয় করার সময় এখানে কোণ দিয়েছে, কোণের মান দিয়েছে, এইভাবে করে দেওয়ার পরে তোমার বললো যে তুমি এখান থেকে বেগ নির্ণয় করো, তাহলে বলো তো ওই যে m নির্ণয় করেছিলাম ওই পদ্ধতিতে আমি v নির্ণয় করব। এইখানে তাহলে এটাই হবে tan থিটা সমান কত, s ভাগ t হবে, tan থিটা সমান কত হবে। তাহলে সরণ এবং সময়ের লেখচিত্র থেকে যদি তুমি আমি এই ঢাল নির্ণয় করি,
বা ট্যানজেন্ট নির্ণয় করি, তাহলে পরে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে বেগের মান। তো এই লেখচিত্রেরও নাম দিতে হয়। এই লেখচিত্রটা হচ্ছে সরণ বনাম, সরণ বনাম, বনামও লিখতে পারো, এভাবে ভার্সাস চিহ্ন দিতে পারো। হ্যাঁ, জি স্যার। সরণ বনাম সময় লেখো। তাহলে ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম গ্রাফ এটা। হ্যাঁ, এখান থেকে আমরা বেগ নির্ণয় করতে পারবো। বুঝতে দেখো আরেকটু বিষয়ে এবার তোমাদের বলি, এই যে ঢালের হিসাব। আচ্ছা, তোমাদের একটু ঢাল নিয়ে আলোচনা করি 2 মিনিটের মধ্যেই, তোমরা আশা করি যে বুঝবা। ঢাল বা ঢালু, ঢাল বা ঢালু স্যার আলাদা জিনিস? একই জিনিস, ওই জন্য তো অবজেক্ট দিয়ে লিখতে পারলাম নাকি। ঢাল বা ঢালু, ধর এটা x অক্ষ, এটা y অক্ষ। x অক্ষ বরাবর এরকম, ধরো x অক্ষ বরাবর 100 মিটার গিয়েছে কেউ। হ্যাঁ, 100 মিটার যাওয়ার পর দেখছে যে y অক্ষ বরাবর সে 40 মিটার উঠেছে। কত মিটার? 40 মিটার। মানে সমতল রাস্তা না, তো রাস্তা সমতল, মানে এই রকম একটা ঢালু রাস্তা দিয়ে যাচ্ছে, হ্যাঁ। পাহাড়ি রাস্তা টাইপের। তাহলে এখানে একটা দেখো সমতলের সঙ্গে কি আছে, ওই রাস্তার কোণ আছে, সেই কোণটা বললাম θ1। আচ্ছা, ঠিক একই পরিমাণ 100 মিটার দূরত্বই গিয়েছে x অক্ষ বরাবর আরেকজন। x অক্ষ বরাবর কত মিটার গিয়েছে বললাম? ওই 100 মিটার গিয়েছে। তো 100 যদি এখানে এর উপরে দিই, তাহলে পরে তো তুমি চিনতে পারবে না, দুটোই 100 দাগ একই হয়ে যাবে। আমি তার পাশে দিলাম, এটাই ধরে নিলাম যে 100 মিটারটা। হ্যাঁ, বোঝাতে পারলাম না? এটাই সেই 100 মিটার ধরলাম যে x অক্ষ বরাবর কয় মিটার? 100 মিটার। তখন y অক্ষ বরাবর এবারে যেটা গিয়েছে সেটা ধর না আর 100 মিটার না, সরি 40 মিটার না, আরো উঁচু, সেটা হয়ে গেল 80 মিটার। কয় মিটার? 80। তাহলে বলো θ2। এই θ2 এইটা বেশি হবে না কম হবে? θ1 এর চেয়ে বেশি হবে না কম হবে? থেকে বেশি হবে। একই পরিমাণ ভূমি বরাবর দূরত্ব যেতে হুম। কেউ একজন দেখলো যে ভূমি বরাবর ওই 100 মিটার যাওয়ার পরে সে নাকি ভূমি সমতল থেকে 40 মিটার উঁচুতে উঠে গেছে। হুম। তাহলে তার রাস্তার যতটুকু ঢাল বা ঢালু, তার তুলনায় যদি ওই একই পরিমাণ দূরত্ব গিয়ে আরেকজন দেখা গেল 80 মিটার উপরে আছে, তাহলে তার রাস্তাটা অবশ্যই কি হতে হবে? আরো আরেকটু বেশি ঢালু হতে হবে। না, বুঝতে পারবে, রাস্তাটা আরো বেশি ঢালু হতে হবে। তাহলে দেখো ওই y এর মান যত বাড়বে, y এর মান যত বাড়বে tan এর ক্ষেত্রে, তাহলে থিটার মান তত বাড়বে। ওয়ার হ্যাঁ বাড়বে, কি মনে হচ্ছে tan থিটা সমান y আপন x। তাহলে y এর মান যত বাড়বে, দেখো একই পরিমাণ x এর ভ্যালুর জন্য y এর মান যত বাড়বে থিটার মানটা তত বাড়বে। এটা বড় হলে এটা বড় হবে না? হ্যাঁ। কারণ tan এর ক্ষেত্রে 0 ডিগ্রির জন্য ভ্যালুটা হলো 0। এভাবে করে বাড়তে 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 গিয়ে 90 ডিগ্রির জন্য ভ্যালুটা হলো 1 না, অনেক বড়। 45 ডিগ্রির জন্য 1। হ্যাঁ। এটা আসলে ইনফিনিটি, মানে অসীম। এই অসীম আর অসংজ্ঞায়িত এক না। এক না, যখন প্লাস মাইনাস হবে তখন ডট সঙ্গে লাগবে। আর যখন বুঝছো? অসীম বলতে তাও একটা মানে ফেলেছে অসীম, কিন্তু অসংজ্ঞায়িত হচ্ছে আরো বেশি, মানে অনির্দিষ্ট। এইটা নিয়েও তাহলে কথা বলা যেতে পারে নাকি? অসময় তো বলবো না, অসীম বলবো। এটা বলবো আপাতত অসীম। অসীম। আমাদের এই ধারণাগুলো একদম ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, এইটা 1/0 বলা যাবে না, 1/0 বলা যাবে না। এখানে খুব ঝামেলা আছে তোমার, মানে এটা নিয়ে একটা ক্লাস রেডি করেছিলাম, পরে আমি ক্লাসটা এখানে মেশানো হয়নি। ভাই এসে ওটা দেখছে, দেখার পরে দেখার পরে বলছে যে তুমি এই বিষয়ে ক্লাস নিয়েছো? আমি বললাম হ্যাঁ নিয়েছি। তো বলছে যে আপলোড দাও নিলে, আমি বললাম না, আপলোড পরে দিব। ছেলেগুলো কল দেয়, কি একটা অবস্থা। আমি তো ওদের জন্য বসে থাকি, পরীক্ষা আছে, মনে হয় পরীক্ষা দিতে পারছি না।
দেখো যেটা বলছিলাম কাজের কথায় আসি, আমরা এটাকে আপাতত ইনফিনিটি নামে জানবো। কি বলবো? অসীম, অসংজ্ঞায়িত বলবো না, অসংজ্ঞায়িত ইংরেজিতে আনডিফাইন্ড। ওইটাকেও তোমার লিখে এভাবে লিখে, কিন্তু ওইটা ভিন্ন জিনিস, এটার একটা লিমিটিং মান ধরার ব্যাপার স্যাপার আছে। এটা তোমাকে বোঝাইতে হলে এটা নিয়ে তাহলে 10 মিনিট ক্লাস নিলে হবে, তো ওইটা বাদ দিই। এমনি ঢালে প্রবেশ করেছি, এখানে থাকি। এইখানে বুঝো যে ট্যানের মানটা যত বাড়বে, হ্যাঁ মানে কোণের মানটা যত বাড়বে ট্যানের রেজাল্টটা তত বাড়বে। ইভেন এইটা দেখো 90 ডিগ্রি কোণ যখন হবে তখন এটা কিন্তু অনেক বড় মান। ইনফিনিটি মানে কি? মনে করো না যে ওর কোনো হিসাব নিকাশ নাই, ওটা অনেক বড় মান। এরকম মান বিশাল বড় মান। তো ট্যানের লেখচিত্র যদি তুমি বলো, এই সাইন বা কসের ক্ষেত্রে তো এরকম হয় যে এরকম ভাবে দোল খায়, নাকি বলো? বারবার সাম্য বিন্দুকে একবার করে ধরে আর উপরে নিচে উঠে। কিন্তু ট্যানের ক্ষেত্রে তুমি যদি বলো, তাহলে ট্যানের তো 90 ডিগ্রি যখন কোণ তৈরি হবে, 90 ডিগ্রি কোণের জন্য তখন ট্যানের মানটা কত বলো? অসীম, মানে বিশাল না? তাহলে এরকম টাইপের ওর লেখচিত্র মানে এরকম টাইপের হয়ে যাবে, বুঝছো? মানে আকাশে দূর হয়ে যাবে, মানে ঢাল তখন কয় ডিগ্রি? ঢাল তখন ঢাল তখন কয় ডিগ্রি? আসলে তাহলে তোমাদের এই ঢালের এই জায়গাতে বুঝায়। ধরে নাও এইরকমই আরেকজন কোন একটা রাস্তাতে 100 মিটার গিয়েছে, হ্যাঁ? আরেকজন কোন একটা রাস্তাতে 100 মিটার যাওয়ার পরে সে শুনছে যে জায়গাতে রওনা দিয়েছিল ওইটা সমুদ্র সমতল থেকে যতটুকু উঁচুতে, এই মুহূর্তে সে 100 মিটার এসে যেখানে আছে সেটাও সমুদ্র সমতল থেকে একই উচ্চতায়। তাহলে বলো এই রাস্তার ঢাল কত? 0। তাহলে রাস্তা সমতল, রাস্তা তাহলে ওই রাস্তার ঢাল কত? বুঝতে পারো নি? রাস্তা সমতল মানে ওই রাস্তার কোনো ঢাল নাই, ওই রাস্তার ঢালও নাই। যদি এরকম হয়তো যে ও ওই 100 মিটার যাওয়ার পরে শুনছে যে আগে যে জায়গায় ছিল তার চেয়ে নিচে চলে এসছে, তাহলে বলো ঢাল কিরকম হবে? অবভিয়াসলি ঢাল তাহলে ঋণাত্মক হবে। বুঝতে পারিনি? ঢাল কিরকম হবে? মানে ও নিচে নেমেছে। তাহলে এই ঢাল ঢালু বিষয়টা বুঝতে পারছো তো? এই একই পরিমাণ দূরত্বে তাহলে ওরে কেউ যদি বেশি উঁচুতে উঠে যায় তাহলে তার ঢালটা বেশি, তার ঢালুটা বেশি। এবার কখনো যদি এরকম হয় স্যার যে এক্স এর মানটা ধরো অতিক্রম করা লাগেনি, মানে একদম কাছাকাছি, যেরকম এরকম একটা বাঁশ পোতা আছে, ধরো খুঁটি, ভূমিতে একটা খুঁটি পোতা আছে, তারপর তোমার বললো যে এই খুঁটির ঢাল কত? খুঁটির ঢাল কত? তাহলে এক্স অক্ষ বরাবর কোন দূরত্ব অতিক্রম না করে ওয়াই এর অনেক বড় মান, তাহলে পরে এই কোণটা কয় ডিগ্রি ভূমির সাথে? 90 ডিগ্রি। তখন তুমি এখানে এবার মানটা বসাও, এক্স এর মান 0 আর ওয়াই এর যে কোনো একটা ভ্যালু দাও, তখন কিন্তু ওই যে কোনো ভ্যালু ভাগ এই 0 বসাইলে তখন সেটা কি হয়ে যাবে? এই ইনফিনিটি, এই ইনফিনিটি। তখন ঢালু হয়ে গেল কত? 90 ডিগ্রি। আর এই ঢালের মান যদি বলো তাহলে সেটা কত পাবা? ইনফিনিটি। বুঝতে পারিনি? এই যে 90 ডিগ্রির জন্য, tan 90 ডিগ্রির জন্য তাহলে কত পাচ্ছ? y এর মান থাকলো কিন্তু x এর মান 0। x অক্ষ বরাবর তো কোনো দৈর্ঘ্য অতিক্রম হবে না খাড়া একটা জিনিসের জন্য। x অক্ষ বরাবর কোনো দূরত্ব অতিক্রম হয়নি, ওই পয়েন্টে জাস্ট y এর এবার অনেক বড় মান বা ছোট মান, তখন ওই রকম খাড়া একটা জিনিসের y এর যে কোনো মান সেটা যদি মাত্র 2 মিটার হয়ে থাকে কিন্তু সময় অতিক্রম হয়নি, তাহলে বলো চোখের পলকে কোনো একটা বস্তু যদি এরকম হয় যে তার সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, এই সময়ে সে 2000 মিটার অতিক্রম করে ফেলেছে। কয় মিটার? 2000। তাহলে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি মানে সময় অক্ষের দিকে যায় নাই, এই সময়ে যদি এই সরণের মানটা 2000 মিটার হয়ে যায় তাহলে বলো তার ঢালটা কিরকম হবে? তার ঢালটা 90 ডিগ্রি। আর তার বেগের মানটা কিরকম হবে? তার বেগের মানটা অসীম। বুঝতে পেরেছো না পারোনি? আমি কি এটা ক্লিয়ার করতে পেরেছি? তাহলে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হয়ে কোন একটা বস্তুর অতিক্রান্ত সরণের মান যদি ধরো 100, 200, 500 পেয়ে যাও, তাহলে ওই বস্তুর বেগকে আমরা কি বলতে পারি? ইনফিনিটি, অসীম বেগ বলতে পারি। বুঝতে পেরেছি? এই তো কনসেপ্ট। আচ্ছা, এত ভিতরে গিয়ে মনে হয় তোমাদের কষ্ট হলো না?
স্যার এখানে তো সময়টা স্থির থাকছে না। সময় স্থির না, সময়ের পরিবর্তনটা খুবই ছোট থাকা অবস্থাতেই অনেক বড় সরণ পেয়ে গেছো। এই যে এখানে 10 কোথার এখানে আচ্ছা, এটা সময় স্থির, এটা আমরা একটু বিষয়টা বলতে চাইছি যে বাঁশ যেটা আছে এটার ক্ষেত্রে x অক্ষের মান আর y অক্ষের মান হিসাব করতে চাইছি, বুঝছো? এটা সময় আর সরণ নয়, কি x অক্ষ আর y অক্ষের মান। তো x অক্ষের এই ভ্যালুটা ধরো 9 0, y অক্ষের মানটা এরকম, তাহলে পরে তখন কি পাবা? a tan থিটা, থিটার মান কত? 90 ডিগ্রি। তাহলে পরে তার ঢাল কত? মানে পুরো tan থিটা সমান সমান কিন্তু ঢাল, tan ইনভার্স না, কি tan থিটা। তো এইটার ভ্যালুটা তখন কত পাবা? এটার ভ্যালু তখন y ভাগ x, তখন সেটা তুমি পাবা এই ইনফিনিটি। শুধু অসংজ্ঞায়িত করবো না, কি বলবো? অসীম করবো। মানে সামথিং ভাগ 0 আপাতত ইনফিনিটি বলবা, আপাতত কি বলবা? ইনফিনিটি বলবা। তাও এটা বলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে, বুঝছো? লিমিটিং ভ্যালু ধরা, এটা সেটা মেলা কিছু আছে। হ্যাঁ, কারণ শোনো, এই জায়গায় তোমার যদি বেসিক ফিজিক্স না বেসিক ম্যাথ শেখাতে হবে, এবং বেসিক ম্যাথ শেখাতে গেলে তোমার মানে এটা খুবই মজা পাবা, কিন্তু অত বেশি সময় নাই। আসলে এটা কেন জানো? তোমার যদি বলো যে 15কে তুমি ধরো 3 দিয়ে ভাগ দিলা, কত পাবা রেজাল্ট স্যার? 5 পাবা। এটার মানেটা হচ্ছে যে 15 থেকে 3কে যদি তুমি বিয়োগ দাও, মানে 5 বার যদি বিয়োগ দাও, কয়বার? 5 বার। তাহলে রেজাল্ট কত পাবা? 0 হবে না? এই ভাগের মানেটা হলো এটা, বুঝছো? হ্যাঁ, ভাগ এক প্রকার বিয়োগ। মানে এর 5 ভাগ করলাম, 5 ভাগ দিতে 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 এক সময় কি হবে? জিনিসটা শেষ হয়ে যাবে। এবার তুমি যদি বলো যে 10কে তুমি 2 ভাগ করলাম, কত রেজাল্ট পাবা? 5। এর মানে হলো 10 থেকে আমি 2 ভাগ মানে বিয়োগ দিব, কয়বার? 5 জনকে আর কি ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 2 দিলাম, 2 দিলাম, আরেকজনের 2 দিলাম, 2 টাকা দিলাম, 2 টাকা দিলাম, আলটিমেটলি কয় টাকা থাকবে? আচ্ছা, এবার তোমার যদি এরকম হয় যে 1 ভাগ 0 সমান ইনফিনিটি, 1 ভাগ 0 সমান ইনফিনিটি, তাহলে 1 ভাগ 0 না করে তুমি যদি সামথিং ভাগ যেহেতু লিখেছো, ওই রকম 10 5 বা এরকম টাইপের লিখো। ধরো সেটা 10 ভাগ যদি 0 করো, তাহলে কত হয় তোমার হিসাবে? ইনফিনিটি না? এই জায়গাতে আসো তো এটা একটু হাত দিয়ে মুছি, হাত দিয়ে মুছলে বেশি ভালো লাগবে। তাহলে হিসাব অনুযায়ী যত দিয়ে ভাগ দিয়েছিলাম সেই সংখ্যাটা বিয়োগ দিয়েছি নাকি? কয়বার বিয়োগ দিয়েছি? ভাগফল যত পেয়েছি ততবার, ভাগফল যত পেয়েছি ততবার। এবার বলো তাহলে 10 থেকে এবার কত দিয়ে ভাগ দিয়েছিলাম? আগে 2 দিয়ে, এখন কত দিয়ে ভাগ দিয়েছি? 0। তাহলে বিয়োগ করো, 0 বিয়োগ করো। কয়বার 0 বিয়োগ করলে তুমি শূন্য পাবা বলো? 10 থেকে কয়বার 0 বিয়োগ করলে তুমি শূন্য পাবা? এটা কি কেউ জানে? হ্যাঁ, তাহলে ওইটা আসলে অসীম। এতবার বিয়োগ দিতে হবে তো, এতবার। আমার তো মনে হয় 10 থেকে যদি কেউ শূন্য করে বিয়োগ করে, আর ওইটা কি আর কোনোদিন 10 থেকে কমবে? এই তো বুঝেছো, এই তো বুঝেছো, বুঝেছো না? তাহলে পরে এটা কেন ইনফিনিটি? এর কোনো হিসাব নিকাশ নাই ভাই, এর কোনো সঠিক আজব একটা জিনিস। এই যে ঢালুর ব্যাপারগুলো যদি বুঝে থাকো, তাহলে এবার খুব সহজে একটা জিনিস দেখাই। নাইমা, তুমি খুব সামনে আছো কিন্তু মনে হয় কোনো মজা পাচ্ছ না, বিষয়টা কি বলো তো? ভালো লাগছে কিন্তু রমজান মাস হওয়ার কারণে একদম চুপচাপ আছো। এটা যদি তাই হয়ে থাকে, এরপরে জাস্ট ত্বরণে তোমাদের আজকে মনে হচ্ছে না যে ক্লাসটা অনেকক্ষণ হচ্ছে? সময় চলতে কেমন হবে? হ্যাঁ, 40 মিনিট 45 মিনিট হয়েছে নাকি? আসো ত্বরণের কথা জাস্ট বলি। ত্বরণ বা অ্যাক্সিলারেশন নাকি অ্যাসকিলারেশন, তোমার যা উচ্চারণ করতে মন চাইবে তাই করবে।
ত্বরণ এই যে আগে গতি সমীকরণগুলো পড়ানোর সময় পড়েছিলাম v মাইনাস u ভাগ t। দেখো সময়ের সাথে বেগের কি পরিবর্তন, তার মানে বেগের পরিবর্তনের হার। এই বেগের পরিবর্তনটুকু যে সময়ে হয়েছে সেই সময় দ্বারা ভাগ করলে সেটাকে কি বলবো আমরা? বেগের পরিবর্তনের হার। তো বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো এই বেগের পরিবর্তনের হারটা তুমি এবার চিন্তা করো, দুই বেগের পরিবর্তন কি আসলে বেগ নাকি সরণ? এই শোনো, দুইটা বেগের পরিবর্তন উপরে নরিন, দুইটা বেগের পরিবর্তন বলো কি হবে? সরণ হবে না কি হবে? দুইটা বেগের পরিবর্তন v মাইনাস u, এটা কি সরণ হবে না কি হবে? আরে বেগ হবে, তাই না? দুটো একই জাতীয় ভেক্টর রাশি যদি বিয়োগ করো বা একই জাতীয় কোনো রাশির বিয়োগ করো তাহলে কি থাকবে? ওই রাশি থাকবে। তো এই দুই বেগের যে পরিবর্তন, এই পরিবর্তনটারে আমি লিখলাম ডেল্টা ভি, আর টোটাল যে সময়ে এই পরিবর্তনটা হয়েছে সেই সময়ের পরিবর্তনটাতে লিখলাম ডেল্টা টি। তাহলে ডেল্টা ভি আপন ডেল্টা টি ইজ অ্যাক্সিলারেশন। এটাকে তুমি যদি খুব সহজ ভাষায় বলো যে আমি এই ডেল্টা দিয়ে লিখবো না স্যার, 3 সেকেন্ডে বেগের পরিবর্তন পাইলাম 6 সেকেন্ড, না 6 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ডে বেগের পরিবর্তন কত পাইলাম? 6 মিটার পার সেকেন্ড। তাহলে যদি এরকম হয় যে টাইম টি সমান ধরো 3 সেকেন্ড, বেগের পরিবর্তন ওই সময়ে যেটা হয়েছে তারা ডাইরেক্ট ভি দ্বারা লিখলো কত? 6 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণটা কত? তাহলে 6 মিটার পার সেকেন্ড ভাগ হলো 3 সেকেন্ড, তাহলে কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তো এই জায়গা থেকে তুমি এবার যদি বলো যে ঠিক ওই আগের বারের মতোই, কিন্তু দেখো আগের বারে ছিল ভি সমান ছিল এস ভাগ টি, সময়ের সাথে সরণের পরিবর্তন। এবার সময়ের সাথে কার পরিবর্তন? তাহলে ওইভাবে তুমি ওইখানে বেগ সময় লেখচিত্র থেকে ত্বরণ বের করতে পারো। বেগ সময় লেখচিত্র থেকে কি বের করতে পারো? ত্বরণ বের করতে পারো। তাহলে এখানে একই পদ্ধতিতে বেগ সময় লেখচিত্র থেকে তুমি ত্বরণ বের করতে পারো। ওইখানে কোণের মান যত ডিগ্রি হবে, মানে ঢাল যত হবে সেটাই হবে ত্বরণের মান। এখন কথা হচ্ছে যে এটা সবসময় মূল বিন্দুগামী সরলরেখা হবে? সবসময় মূল বিন্দুগামী সরলরেখা নাও হতে পারে। ধরো মূল বিন্দুগামী সরলরেখা যদি না হয়ে থাকে, এই টাইপের যদি হয়ে থাকে, ধরো সময়টা এখানে, হ্যাঁ, এদিকে দিয়েছে সময় আর এদিকে দিয়েছে বেগ। কেমন? এই সরলরেখাটা ধরো এই টাইপের, মানে আগে একটা মান আছে, দেখো এটা 0 0। তারপরে যখন সময় 0 তখন ভি এর মান কি 0? সময় 0 তখন ভি এর মান 0 নয়। তাহলে আগে একটা মান ছিল, তাহলে তুমি এমন সময় কাউন্ট করছো যে আগে একটা মান ছিল। এই আগে যে মানটা ছিল সেটা ধর না আদি বেগ, সেটা হচ্ছে আদি বেগ। বুঝছো? ওই জায়গা থেকে এবার দেখছো যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেগের একটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তখন তুমি এই যে লেখচিত্রটা, এই লেখচিত্রটা কিরকম টাইপের সমীকরণ হবে? তখন এই লেখচিত্রটা হবে ধর না এস সমান সমান সরি শেষ বেগের যে ভি সমান সমান ইউ প্লাস এটি। এমনিতে সরল ভাবে তুমি যদি বলো এই জায়গা থেকে এ সমান কত ছিল? ভি ভাগ টি, দেন ভি সমান কত স্যার? ভি সমান কত? ভি সমান 80। তাহলে এই জায়গাতে কি ছিল? আদি বেগ কি ছিল? 0। আর আদিতে যদি একটা বেগ থাকে তারপরে ধরে নাও যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে কি থাকবে? একটা ত্বরণ থাকবে। আমরা সব সময়ের জন্য বেগটা মাপবো কি করে? ত্বরণ আর সময়ের গুণফল থেকে। তো আদিতে যদি একটা বেগ থেকে থাকে তাহলে ওই বেগটা অলয়ের যোগ হবে, ওই বেগটা অলয়ের যোগ হবে। তখন এই লেখচিত্রটা এটা হবে, এবং এটা হবে তখন ভি সমান সমান ইউ প্লাস এটি। তুমি যদি বলো এই সমীকরণ কার সঙ্গে তুলনা করবো? এই সমীকরণ তুলনা করবো y সমান সমান mx প্লাস সি। চাইলে এই সিটারে ইউটাকে পরে লিখতে পারো, তাহলে বলতে হবে এটা সি। তাহলে বলো এই সি কি ছিল? y অক্ষের দিকে ছেদাংশ, y অক্ষের দিকে ছেদাংশ। তাহলে এটা y অক্ষের দিকে ছেদাংশ। এটা কিন্তু তাহলে মূল বিন্দুগামী সরল রেখা না, সরল রেখা, তবে ছেদ আছে কোথায়? y অক্ষে।
একটু দ্রুত বলতে গিয়ে হয়তো তোমার কতটুকু বুঝছো জানি না, তবে অনেকেরই এটা ঠিকঠাক মতো বোঝার কথা। আরেকটা ব্যাপার বলি, যে এতক্ষণ তো শুধু সরল রেখা দেখাইলাম, যদি সরল রেখা না হয়ে এই টাইপের রেখা হয়, ধরো, আচ্ছা তোমাদের তার আগে একটা কমন সেন্সের ব্যাপার বলি, যে এটা সরল আর এটা হচ্ছে সময়। বলো তো, একটা লেখচিত্র দেখছে এরকম, এটা কি বেগের লেখচিত্র? শূন্য বেগ। মানে সমবেগের? স্থির বেগ বলে কোনো বেগ আছে? স্থির বেগ, এটা বস্তুটাই স্থির, মানে তাহলে বস্তুটাই মনে থাকবে। হ্যাঁ, কেউ প্রতারিত হবে না, যে দেখতে পাচ্ছ না সেও একটু ভালো করে দেখবা এটা, বুঝো? কারণ কি, শুরুতেই দেখো যে একটা সময়ের যখন মান 0 তখন একটা কিন্তু সরণ আছে, তাই না? আচ্ছা, একটা সরণ আছে, 0 নয়। এবার 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড, 50 সেকেন্ড, কিন্তু তার ওই দূরত্বটা একই আছে। তাহলে সে বস্তু কি স্থির। মানে আমার সাপেক্ষে দেখা গেল তোমার আমি যত দূরে দেখেছিলাম আধা ঘন্টা আগে, আধা ঘন্টা পরে তত দূরে দেখলাম, দেখো তো জিরো লাইন ট্রাভেল না হয়েছে। সমবেগ? বলো বলে একবার বলো অন্তত যে সমবেগ। এটা তাহলে সমবেগ নয়, এটা আসলে স্থির। সমবেগ কোনটা? এইটা। সমবেগ যদি হয় তাহলে সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবশ্যই সরণের অক্ষের দিকে কি হবে? মান বাড়তে থাকবে। কেমন? তাহলে এটা যদি স্থির হয়, এই টাইপের আরেকটা লেখচিত্র জাস্ট খালি এরকম তোমাদের দেখানোর জন্য বলি, যে এটা দিলাম আর এদিকে দিলাম এস, অথবা এদিকে ধরো ভি দিলাম। যদি লেখচিত্রটা এই টাইপের হয় অসমতল। তাহলে বলো কিরকম টাইপের ত্বরণ? সমতরণ? কি ত্বরণ? অসমতরণ। সময় বাড়ছে তখন বেগটা দেখো ধীরে ধীরে একটু করে বাড়তে বাড়তে, এখানে সময়টা এই জায়গাগুলোতে দেখো যে সময়টা খুব অল্প পরিমাণ বেড়েছে, কিন্তু বেগের মানটা অনেকখানি উপরের দিকে উঠে যাচ্ছে, বুঝলে না? আরে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সময়ের কাউন্ট করো, এখান থেকে এখান পর্যন্ত ধরো 20 সেকেন্ড, হ্যাঁ, আর এটা ধরো অ্যানাদার 5 সেকেন্ড, মানে 25 সেকেন্ড। তো এই 20 সেকেন্ডের জন্য তুমি যদি বলো বেগের মানটা হয়তো এতটুকু উঠেছে, সেই মানটা যদি 10 হয়ে থাকে, কত? 10, তাহলে দেখো এই জায়গাতে মানে ওই বাকি 5 সেকেন্ডে আবার দেখো যে আবার 10 উঠে গেছে। তারপরে এখানে এই জায়গাতে যে পরিমাণ ত্বরণ আছে, এখানকার ত্বরণের মানটা যত, এই 5 সেকেন্ডের ত্বরণের মানটা কিন্তু তার চেয়ে বেশি, না? বুঝলি? এবার তুমি যদি বলো যে এই জায়গাতে সময়ের ব্যবধানটা খুবই কম, কিন্তু দেখো যে আরো উপরের দিকে উঠছে, এই টাইপের হয়ে গেলে আমরা বুঝবো যে বস্তু কিরকম গতি লাভ করেছে, আলোর গতি লাভ করেছে, নাকি বলো? সময়ের ব্যবধান না হতে দেখা গেলো সেটা কয়েক লক্ষ কিলোমিটার চলে গেছে, বুঝতে পেরেছ? তাহলে এই ধরনের যদি বাঁকা টাইপের লেখচিত্র হয় তাহলে তারাকে বলবো অসমতরণ। যদি বেগের লেখচিত্রটা ওইরকম হয়তো তাহলে এটাকে বলতাম অসম বেগ, মানে ওটা কনস্ট্যান্ট আকারে বাড়ছে না, সময়ের সাথে কিরকম হু হু করে বেড়ে যাচ্ছে, তাহলে তারা কি বলবো? আচ্ছা, বাজারের মূল্য ধরে নাও, জিনিসপত্রের মূল্য বেড়ে যাচ্ছে, তখন এটারে কি বলে? অসম বৃদ্ধি, মূল্য বৃদ্ধি, অসম মূল্যস্ফীতি, নাকি? একটা জিনিস শুধু বলে দিয়ে তোমাদের ছেড়ে দেয়, এই জাতের যখন লেখচিত্র হবে তখন ওইখান থেকে বেগ কিভাবে নির্ণয় করবে? তাৎক্ষণিক বেগ বলে একটা বেগ রয়েছে, তাৎক্ষণিক ত্বরণ বলে একটা অসম ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ, গড় ত্বরণ, গড় বেগ। হ্যাঁ, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি আসলে এই জিনিসটা কিরকম? ধরো যে এই বর্ণালী মোড় থেকে রেলগেট একটা মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, হ্যাঁ, মোটরসাইকেল চালক না ড্রাইভার, কি বলে? চালক। আচ্ছা, তো উনি ওনার মনের খেয়ালে দেখা গেল কখনো জোরে চালাচ্ছেন, কখনো আস্তে চালাচ্ছেন। তো কোনো একটা সময় দেখা গেল একদম ব্রেক কষে একদম জিরোর কাছাকাছি এসে আবার যাওয়া শুরু করলো। এবার তুমি চোখ বন্ধ ছিল, চোখ খুলে দেখলা যে ওর বেগটা জিরোর কাছাকাছি, তাহলে তুমি মোটরসাইকেল আরোহীর বেগকে তুমি বলে দিলা তার বেগ 0, বুঝছো? এটা আসলে তাৎক্ষণিক, কিন্তু তার পুরো এই ডিস্টেন্স টুকুর বা এই জায়গাটুকুর বেগের কোনো এটা থেকে কোনো তথ্য পাওয়া যাবে না, বুঝলা? কারণ তারপরে আবার হঠাৎ করে বেগ বেড়ে গেছে, তার আগেও বেগ কি ছিল? বেশি ছিল। তা আমরা
যদি এরকম হয় যে চোখ খোলা মাত্রই এই যে এরকম, বুঝতে পেরেছো কতক্ষণ? আচ্ছা, তো এটা সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছিও করা সম্ভব না আমাদের একটা পলকে। এরকম সময়ে একটা বস্তু বা গাড়ির যে বেগ দেখবা সেটাকে বলবো তাৎক্ষণিক বেগ। আর গড় বেগ কি? পুরো একটা রাস্তা ব্যাপী, দূরত্ব ব্যাপী একটা সময় অতিক্রম করেছে, এই সময়ে তার যে টোটাল বেগ বেড়েছে কমেছে বেড়েছে কমেছে সবগুলো যোগ করে কি দিয়ে ভাগ দিব? সময় দিয়ে, তাহলে সেটা হবে গড় বেগ। বুঝছো? আর তাৎক্ষণিক বেগটা বুঝতে পেরেছো, সময়ে ব্যবধান শূন্যের, তখন ওইটাকে বলে ইনস্ট্যান্টানিয়াস। ইনস্ট্যান্টানিয়াস, ইনস্ট্যান্ট মান তো বুঝো, ইনস্ট্যান্ট পদক্ষেপ বলে না, তাহলে ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি, একদম তাৎক্ষণিক। তাহলে এটা কি নাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছো? মানে একটা অবস্থা বোঝাচ্ছে। এরকম অবস্থায় যদি তুমি লেখচিত্রে ধারণা ক্লিয়ার করতে চাও, তারপরে এখানে ধরো বেগের মান, ধরো এই জায়গাতে বেগ মাপছো, তখন তাৎক্ষণিক বেগ পাবা। তাৎক্ষণিক বেগ থেকে তুমি মোটামুটি একটা গড় বেগ আইডিয়া করতে পারবা কিভাবে। এখানে একটা স্পর্শক আঁকতে হবে। কি আঁকতে হবে? এই যে একটা স্পর্শক এঁকেছি, এই স্পর্শক এঁকে এই জায়গা থেকে এই স্পর্শকের উপরে যে কোনো জায়গাতে ধরো না এটুকু নিলা ধরো ওয়াই, আর ওই স্পর্শকটা এই পর্যন্ত বাড়ালে এটা হলো এক্স। এই ওয়াই ভাগ এক্স করে তখন যে রেজাল্টটা পাবা এটা মোটামুটি গড় বেগ বা গড় ত্বরণ। তাহলে এইভাবে যখন লেখচিত্র বাড়বে তখন স্পর্শক আঁকতে হবে। হ্যাঁ, এখন লেখচিত্র ট্যানের লেখচিত্র এই টাইপের হবে, তো ধরো এই টাইপের হবে, বুঝলেন? তাহলে এখানে স্পর্শক একরকম, এখানে একরকম, এখানে একরকম, একরকম। ট্যানের ক্ষেত্রে এটা ঠিক রকম রেজাল্ট পাওয়া যাবে না। ট্যানের যারা ম্যাথের স্যার তারা ট্যানের লেখচিত্রের ব্যাখ্যা দেবে। চলো যাই, সবাইকে ধন্যবাদ। এই সম্পর্কিত বিষয়গুলো জানা হলো। সামনের দিনে আমরা অন্যান্য ব্যাপারগুলো করবো।